হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন, আর এই সময়টিতে এমন সব ব্যক্তিত্বদেরকে নিয়ে আমরা হাজির হয়ে থাকি যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকেও অনেক বেশি রঙিন করে তোলে। মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। আজ যিনি আমাদের সাথে গেস্ট হয়ে এসেছেন, তিনি একাধারে নাচ, মঞ্চ, টিভি নাটক, সিনেমা, ওটিটি এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন সমান তালে। ছবি আঁকার হাতও তার দারুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পড়াশোনা শেষ করেছেন। 2013 সালে মুক্তি পাওয়া উধাও দিয়ে চলচ্চিত্রে পা রাখা, কিন্তু তার আগে ললিতা নাটকে কাজ করে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আর একই সাথে 7 বছর সিসিমপুরের পুতুল চরিত্র ইকরির পেছনে কাজ করেছেন। সবশেষ 2025 সালের মার্চ মাসে কাজী দ্বীপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের বন্যপ্রাণীর রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, আমাদের এই অঙ্গনের প্রিয় মুখ কাজী নওশাবা আহমেদ। অনেক অনেক শুভেচ্ছা নওশাবা, কেমন আছো? খুব ভালো আছি। মানে হঠাৎ করে মনে হলো কতগুলো সময় পার হয়ে গেছে এই যখন তুমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলে। এবং তুমি দেখো কাজের ধারাবাহিকতা, এক এক করে নতুন নতুন সব কাজের যে আমি বলবো স্বীকৃতি এবং মানুষের ভালোবাসা, এগুলো কিন্তু যোগ হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এই যে দীর্ঘ একটা সময় এই মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, 2025 সালের নওশাবা এবং কাজটা যখন শুরু করা হয় তখনকার নওশাবার মধ্যকার পার্থক্যটা একটু শুনি। পার্থক্য মানে আমার ভেতরের পার্থক্যটা আমার মনে হয় যে আসলে আমরা তো বয়সের সাথে সাথে জীবনের বিভিন্ন মোড়ে মোড়ে এক ধরনের অভিজ্ঞতা আসে, এবং সেই অভিজ্ঞতাগুলো যেমন মানুষকে অনেক কিছু শেখায়, আবার উপহার হিসেবেও অনেক দোয়া, অনেক আশীর্বাদও আসে। সবার মতো আমারও তাই হয়েছে। আর যেহেতু আমার জীবনটা একটু ক্লাইম্যাক্সে ভরা, সো সেই কারণে হয়তো বা অভিজ্ঞতাগুলো খুব অনেক অনেক বেশি হয়তো বা জোরালো ধরনের, কিন্তু সেগুলো আমাকে অনেক বেশি গ্রাউন্ডেড করেছে, অনেক বেশি প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার তাগিদটা ফিল করিয়েছে। আমি অনেক বেশি দৌড়াই না, স্পেশালি আমার কাছে মনে হয় আলটিমেটলি আপনার কাজই কথা বলে। আর ওই যে একটা থাকে না যে প্রতিযোগিতায় দৌড় দেওয়া, ওইটা একেবারেই অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি। আমার মনে হয় যে নিজের সাথে নিজের বোঝাপড়াটা এবং কচ্ছপের মতো একেবারে আস্তে আস্তে পুরো পথটাকে দেখতে দেখতে যাওয়াটাই আমার জীবনের প্রধান লক্ষ্য। চমৎকার একটা কথা বলেছো। তুমি যখন কথাগুলো বলছিলে তখন ঠিক এই বিষয়টা আমার মাথায় ঘুরছিল যে মানুষের জীবনের রেসটা আসলে হওয়া উচিত কচ্ছপের মতো, যে আমি আমার গোলে পৌঁছবো কিন্তু সেটা খুব ধীরে সুস্থে চারপাশ দেখে তারপরে, এবং তাহলে বোধহয় জীবনের সব কিছু মিলিয়ে গতির সাথে সাথে আমাদের জীবনের যে কিছু চাওয়া পাওয়া থাকে সেটারও কিন্তু একটা স্থিরতা থাকে। যেটি বলছিলে যে তোমার লাইফ ক্লাইম্যাক্সে ভরা, লাইফটাকে এই যে ক্লাইম্যাক্সে নেয়ার জন্য কি তোমার চেষ্টা ছিল, নাকি লাইফের বিভিন্ন সময়ে এসে আসলে ক্লাইম্যাক্সগুলো যুক্ত হয়ে গেছে? আমার বাবা একটা কথা বলতেন যে আমি ছোটবেলা থেকেই যেহেতু আমার এক ধরনের নিজস্ব মতামত সবসময় ছিল, তো সেই কারণেও খাবার টেবিলেও দেখা যেত যে আমি সবার শেষে কথা বলছি, কিন্তু আমি যখন বলছি তখন ততক্ষণে হয়তো বা একটা সিদ্ধান্তে সবাই পৌঁছে গেছে, কিন্তু আমি হয়তো বা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে ভাবছি। তো আব্বু বলতেন যে তুমি কিন্তু এই যে তোমার চরিত্র, এটা কিন্তু খুব ভালো একটি বিষয়, সেটা তোমাকে একজন খুবই ভালো নির্দেশক বানাবে, ভালো আর্টিস্ট করবে, হয়তো বা তুমি পথ নির্দেশনাও ভালো দিতে পারবে মানুষকে, কিন্তু তুমি কিন্তু সবসময় একটা অঘটন ঘটাবে। তো আমার মনে হয় যে বাক স্বাধীনতার বিষয়টা আমার পরিবারে এত বেশি ছিল, তো আমি কখনোই বাইরে বেরোনোর পর আমার কাছে মনে হতো যে আমি তো আমার মতামতটা জানাতেই পারি এবং সেটা বলাটা আমার এক ধরনের অধিকার। তো কিন্তু আমি দেখলাম যে যত সমাজের বিভিন্ন স্তরে যাওয়া শুরু করলাম, স্পেশালি চারুকলায় ঢুকেও আমি একই জিনিসই ফেস করতাম, যে আমি হয়তো খুব স্পষ্ট করে বলে ফেলছি, স্যার এটা তো ঠিক না, অথবা এটা হয়তো বা ভালো নয়, আমরা কি জিনিসটাকে একটু ভাবতে পারি কিনা। তো এই কারণে হয়তো বা আমার লাইফে ক্লাইম্যাক্সটা বেশি আসে, বিকজ আমি আমার মতামতটা রাখতে বিশেষভাবে পছন্দ করি।
আচ্ছা, নওশাবা কি অলওয়েজ ড্যাডিস গার্ল টাইপ ছিল, যে ছোটবেলা থেকে বাবার দ্বারা খুব প্যাম্পার্ড হতো এবং পরিবারের সবাই যদি তোমার কথাকে ইগনোরও করতো কিন্তু বাবা অলওয়েজ প্রায়োরিটি দিত? আমার বাবা যেহেতু আর্মিতে ছিলেন, তো বুঝতেই পারছেন যে ডিসিপ্লিনের বাইরে কোনো কিছুই ছিল না। এবং আমার মা হচ্ছে খুবই একেবারেই একজন হোম মেকার। তো আমি একদম দুটো ভাবে বড় হয়েছি, একেবারে যেমন ধরেন ঘর সংসার কিভাবে করতে হয় সেটাও আমি শিখেছি, আর আমার বাবা হচ্ছে আমাকে একেবারেই বাইরে বাজারে নিয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে সকল কিছুই, পাহাড়ে উঠানো থেকে নিয়ে শুরু করে গাছে ঝোলা থেকে নিয়ে শুরু করে আমি সবই করার সৌভাগ্য হয়েছে আমার। তো সেই কারণে হয়তোবা আমি এক ধরনের ব্যালেন্স জায়গায় আছি আর কি। আপনি চাইলে আমি বাসায় বসে দিনের পর দিন সংসারও করতে পারি, অথবা বাইরে যদি ছুটতে বলেন দামাল মেয়ের মতো সেটাও পারি। সো প্যাম্পার্ড আই ওয়াজ নেভার, বিকজ আমার বাবা ক্লাস 7 থেকে আমাকে বলেছিলেন যে তুমি তোমার নিজের টাকা দিয়ে বাকি খরচগুলো চালাবে। তো সেই কারণে কিভাবে আর্ন করে নিজেকে মাথা উঁচু করে বেঁচে থাকা যায়, মানে নিজের টাকায়, খুব অল্প টাকায়, সেটাও আমি অনেক আর্লি শিখেছি। প্রথম আর্নিং কত ছিল এবং সেটা কোন মাধ্যমে? 600 টাকা বাচ্চা পড়াতাম। ও ওয়াও, চমৎকার! এটা কিন্তু খুবই মানে মজার একটা এক্সপিরিয়েন্স। আমরা যখন ছোট, আমরা যদি তখন অ্যাকচুয়ালি আরো একজন বাচ্চাকে মানে পড়ানো শুরু করি, তার রেসপন্সিবিলিটিস যে ও ভালো রেজাল্ট করবে, এটা কিন্তু অনেক দায়িত্ববোধ বা একটা পার্সোনালিটি গ্রো করার জন্য হেল্প করে। এবং আমার কাছে মনে হচ্ছে আমি তখন থেকেই জানি যে হ্যাঁ অবশ্যই আমাকে আমার বাবা রয়েছেন, অথবা তখন আমার একসময় বিয়ে হবে, কিন্তু আমার বাবার সবসময় একটা কথা ছিল, তোমার যাতে নিজের মানে আয়টা তোমার নিজের থাকে, সেটা তোমার নিজের খরচ, তোমার সন্তান হলে সন্তানকেও দেখভালের ভারটাও তোমাকে নিতে হবে। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে যাচ্ছি, বাট এটা বলবো যে এটা খুব সহজ নয়, স্পেশালি মেয়েদের জন্য। ডেফিনেটলি, মানে সব ক্ষেত্র মিলিয়ে আমাদের জন্য তো খুবই কঠিন। আচ্ছা, যেহেতু বললে যে আঙ্কেল আর্মি পার্সন ছিলেন, সো আমরা সাধারণত দেখি যে একটা আর্মি পার্সন চায় যে তার সন্তান মানে ডিফেন্সেই কাজ করবে, সেটা ডিফেন্সের বিভিন্ন সেক্টরে হতে পারে। সেই জায়গা থেকে চারুকলায় আসলে পড়তে যাওয়া, এটা কি তোমার ইচ্ছে ছিল নাকি ফ্যামিলি থেকেও তোমার জন্য সাপোর্ট ছিল? ফ্যামিলি থেকে এখনো প্রতিদিন, আসার আগেও আমি বকা খেয়ে এসেছি। তো প্রতিদিনই আমাকে বলা হয় কি করলি তুই চারুকলায় পড়ে। তো আমার বাবা চেয়েছিলেন যে আমি যাতে টিচার হই, কারণ আমার ওই দিকটা বেশি ন্যাক ছিল, পড়ালেখার প্রতি এক ধরনের ভালোবাসা ছিল। তো আর বিষয়টা ছিল আমি সবসময় আমার কাজিনের যেখানে যখনই যেতাম, যে আমার কাজিনরা দেখা যেত আমার কথাই সবকিছু হচ্ছে। তো আব্বু চেয়েছিলেন যে আমি যাতে মানে লিডারশিপ ব্যাপারটা তোমার মধ্যে ছিল। আই থিংক এটার জন্য না তোমার জোডিয়াক সাইনও তোমাকে অনেক প্রভাবিত করেছে, যেমন ধরো তোমারও তাই। অল দ্য টাইম যেখানেই যাই কিভাবে যেন লিডারশিপ ব্যাপারটা চলে আসে। এক্স্যাক্টলি। তো এইটার কারণে আব্বু চেয়েছিলেন আমি অবশ্যই যাতে একটু টিচার হই, প্রফেসর হিসেবে নেই। কিন্তু আমার তো ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালো লাগতো, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি দেখতে ভালো লাগতো, গাছের পাতা দেখতে ভালো লাগতো। তো আব্বু চেয়েছিলেন যাতে আমি এতেও যাই, ডিফেন্সেও যাই। কিন্তু আমি তাকে সবসময় এক হচ্ছে ক্লাস 7-এ থাকতে তাকে আমি এক বিশাল চিঠি লিখলাম। আমার বাবা বললেন যে ময়মনসিংহ ক্যাডেট কলেজে যেতে হবে। তো আমি তখন তাকে একেবারে আবেগ ঘন একটা চিঠি লিখলাম যে আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারবো না, বিকজ সত্যি কথা বলতে আমার একমাত্র বন্ধু উনিই ছিলেন, আর বাকিটা সময় কুকুর, বিড়াল, মুরগি এগুলো নিয়ে আমি থাকতাম। তো ওনাকে ছেড়ে আমি যাব এটা আমি ভাবতেও পারিনি। আবার যখন আব্বু বললেন ঠিক আছে ডিফেন্সে যাও, তুমি দরকার হলে তোমার ভালো করবে তুমি, কিন্তু আমার মনে হলো যে না আমি ভালো করবো এটা বিষয় না, আমার কাছে ছবি আঁকার বিরুদ্ধে যে আসলে কাজ করাটা আমাদের জন্য খুব টাফ, বাট চারুকলায়ও চান্স পাওয়াটাও এক ধরনের চ্যালেঞ্জ, অনেক বড় একটা কারণ নওশাবা এই বিষয়গুলো আমরা শুনবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকা। আবারও আমি ফিরে আসবো আড্ডায়, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। থাকুন ডিবিসির সাথেই। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আমরা আজ গল্প করছিলাম আমাদের প্রিয় মুখ অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদের সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। সো ফিরে এলাম, তুমি বন্য প্রাণীর কথা বলছিলে এবং মানে এখন তো পেট সবাই খুব পছন্দ করে, কিন্তু তোমার ক্ষেত্রে একটু ভিন্ন রকম, যে এই ভালোবাসার বহিঃপ্রকাশ অনেক আগে থেকেই সবাই দেখেছে এবং খুব রিসেন্টলি যেটি হলো যে বন্য প্রাণীর সাথে একদম আমি বলবো অফিসিয়ালি তুমি আসলে যুক্ত হলে। তো এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই।
জার্নিটা মানে আমার জন্য এটা ভীষণ একটা হঠাৎ করেই ছিল, বাট টিপিকোলজির সাথে ওখানে যে মাহফুজ রয়েছে এবং অনন্যা রয়েছে, ওনারা মানে ওরা জাহাঙ্গীরনগর বেসড এবং ওরা অনেক বছর ধরেই হাতি, সাপ, মেছো বিড়াল এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। সো আমি টুকটুক করেই কুকুর বিড়ালের বাইরে আমার ভীষণ ভালো লাগে, মানে আমি একমাত্র মনে হয় কুমির ব্যতীত বাকি সবই সাপ টাপ এসব কোনো কিছুই আমার তেমন মানে এক ধরনের ভালোবাসা কাজ করে। মানে ভয়টা হয়তো বা সামনে গেলে একটা অন্য বিষয় হয়তো বা কি হবে জানি না, বাট খুব বেশি এরকম না যে সাপ দেখলে সেন্সলেস হয়ে যাব, এই বিষয়গুলো কখনোই ছিল না। উল্টো আমি খুব একটু কনসার্ন ফিল করতাম এবং আমার ন্যাশনাল জিওগ্রাফি দেখতে ভালো লাগতো। তো সেই জায়গা থেকে ওদের আড্ডাগুলোতে যাওয়া হতো। সো আমি আমার মতো করে একটা অ্যাওয়ারনেসের চেষ্টা করতাম, ওরা যেগুলো নিয়ে কাজ করছে সেগুলো জানানোর চেষ্টা করতাম। এবং আমার যে টুগেদার উইকেন্ড নামে যে অর্গানাইজেশনটা আছে সেখান থেকে আমি তো পাপেট থিয়েটার করি এবং ওখানে বিশেষ চাহিদা সম্পন্নদেরকে নিয়েই কাজ করি। কিন্তু আমার প্রতিটা গল্পে নিজের অজান্তেই আমি দেখতাম যে আমি বন্য প্রাণী অথবা ফরেস্টেশন সব এই বিষয়গুলো নিয়ে আসতাম, এই যে জলবায়ুর চেঞ্জ হয়ে যাওয়া। তো ওরা হয়তো বা এই বিষয়গুলোকে অনেক দিন ধরেই লক্ষ্য করছিল এবং আমাকে বলছিল যে আপু আপনি আমাদের সাথে অফিসিয়ালি কাজ করেন। আমি অফিসিয়ালি কাজ করে কেমন করে, আমি তো আসলে আমার মতো করে পার্সোনালি কাজ করছি। আমার কাজটা হচ্ছে অ্যাজ এন মানে আমি যেহেতু একজন শিল্পী, ব্যক্তিগত ভালোবাসা এবং হ্যাঁ, তো পরে আমাদের ওরা কিছু দায়বদ্ধতা তো থাকে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার। তখন ও বলল যে আপনি যে কাজগুলো করছেন সেগুলোই তো অ্যাওয়ারনেস, সো আপনি আমাদের সাথে অফিসিয়ালি জয়েন করেন। সো আমি কিছুদিন ভাবলাম, ভাবার পর দেখলাম যে না আসলে ওরা খুবই সিরিয়াস এবং এখন তো একনিষ্ঠভাবে হাতিদের নিয়ে কাজ করছে ওরা। সো আমিও চেষ্টা করছি, এই তো। আচ্ছা, যেহেতু এটা নিয়ে তুমি এখন অফিসিয়ালি অ্যাকচুয়ালি মুভ করবে, আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে প্রায় মাঝে মাঝে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে যে একটু যদি মানে বন্য প্রাণীরা আমাদের লোকালয়ের দিকে চলে আসে, হয়তো সে নিজেও কিন্তু সেই লোকালয় থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে এবং তখন দেখবে ওরা একটু এলোমেলোভাবে ছোটাছুটি করে কারণ ওরা রাস্তা পাচ্ছে না, আবার একই সাথে মানুষ দেখে ভয় পাচ্ছে। কিন্তু মানুষরা আসলে ওদেরকে সাহায্য না করে পিটিয়ে মেরে ফেলছে, রক্তাক্ত করছে অথবা যে কোনোভাবেই হোক মানে তাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যারা একদম প্রান্তিক এরিয়াতে মানুষগুলো বসবাস করছে তাদের মধ্যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা কিভাবে আসলে ক্রিয়েট করা যায়? প্রথমত যে আমাদের প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যে সহ অবস্থান। এই পৃথিবী কিন্তু শুধু মানুষের নয়। আমরা একটা কেন জানি ধরে নিয়েছি যে এই পৃথিবীটা শুধু মানুষের, শুধু আমরাই ভালো থাকবো, আমরা শুধুই থাকবো। যেমন ধরো রাস্তায় কোনো কুকুর থাকবে না, বিড়াল থাকবে না, গাছে পাখি থাকবে না, আমরা সবকিছুতেই খুব বিরক্ত এবং আমাদের মানে আমরা নিজেরাও জানি না যে আমাদের ভালো মতো বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন। এখন ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সেটা ঠিক রাখার জন্য মৌমাছি চলে যাচ্ছে, আপনি নিজেও দেখেন এখন আপনি কয়টা মানে চড়ুই পাখি দেখতে পান, অথবা কাকু এখন আস্তে আস্তে শালিক দেখা চলে যাচ্ছে না, শালিক দেখা যাচ্ছে না। গাছের মানে বাচ্চারা, আমার এখনো মনে আছে যে আমার মেয়েকে তোতা পাখির যে আতা গাছে তোতা পাখি দেখানোর জন্য আমাকে ইউটিউব দেখাতে হয়েছে যেটা একটা তোতা পাখি। তার মানে আমরা কোথায় চলে যাচ্ছি? আমাদের আশপাশে মানে আগে যেমন ধরো আম গাছেও কিন্তু আমরা আম গাছটা পেতাম, রাস্তার মানুষরাও আম ছিঁড়ে খেত। এখন কোথায়? এখন তো মারামারি ফাটাফাটি করে কত টাকা দিয়ে আমাদের আম কিনে খেতে হয়। এই যে আমরা অবনতির দিকে যাচ্ছি এবং আমরা যে নিজেদের বাসযোগ্য করে পৃথিবীটাকে রাখবো সেই যে একটা বোকামি করছি, এইটা না শুধুমাত্র আমার কাছে মনে হয় যে মানে যারা প্রান্তিক আছেন তাদেরকে তো জানানোর প্রয়োজনীয়তা আছেই, তাদের তুলনায় আমরা যারা এই শহর থেকে পুরো ওখানে কলকারখানা গড়ছি তাদের আরেকটু বেশি অ্যাওয়ার হওয়া দরকার। যে আমি আসলেই কি চাইলাম সুন্দরবন শেষ করে দিলাম, আমি চাইলাম পান্থকুঞ্জে সকল গাছ কেটে ফেললাম। তো এই যে সিস্টেমটা যে আপনাকে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সহাবস্থান বিষয় যে কোএক্সিস্টেন্স বলে যে একটি শব্দ রয়েছে, এইটা আমার মনে হয়। এবং আরেকটা বিষয় যে হাতি কিন্তু আমাদের জায়গায় চলে আসে না, আমরা ওদের জায়গায় চলে যাচ্ছি। সাপ কিন্তু তোমাকে এমনি এসে কাটবে না যদি না তুমি সাপের জায়গায় না যাও। তো প্রত্যেকটি জিনিসের তো একটা অবস্থান রয়েছে। তো এই বেসিক জায়গাটা শুধুমাত্রই প্রান্তিক মানুষদের তো অবশ্যই, কিন্তু আমরা যারা কলকারখানার মালিক এবং আমরা যারা গাছ কেটে সাফাই করে ফেলছি তাদের আরেকটু বেশি অ্যাওয়ার হওয়া দরকার। রাইট, মানে আমাদের এটাকে শহুরে জীবনযাপনের পাশাপাশি আমরা কিন্তু হাঁফ ছেড়ে বাঁচার জন্য সেই বনে জঙ্গলে অথবা
দেখবে দৌড়াচ্ছি, রাইট। হ্যাঁ। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের সবকিছু করা উচিত। ডেফিনেটলি জনপদ বাড়বে, গড়ে ওঠার একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমাদের ইকোলজিক্যাল যে ভারসাম্য রয়েছে সেটাকে আমরা নষ্ট না করে প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে যদি করতে পারি, দ্যাটস বেটার। Exactly. নওশাবা, একটু কাজ নিয়ে কথা বলবো যেহেতু সময়টা একেবারে শেষের দিকে। রিসেন্টলি কি কাজ করছো এবং নতুন কোনো কাজ আসছে কিনা? আমি তো খুবই অপেক্ষা করি চাতক পাখির মতো, এটা তো তুমি আগেও জানো যে চাতক পাখির মতো আমাকে অপেক্ষা করতে হয়। 18-র পর থেকে তো বিষয়টা আরেকটু কঠিন ছিল, এখনো সেরকম কঠিনই হয়তো বা আছে, বাট নুহাসের অন্তরার পরে এখন পর্যন্ত আমি সেরকম কোনো স্ক্রিপ্ট পাইনি যেটা করতে আমি চাই। স্ক্রিপ্ট হয়তো বা অনেক আসছে, কিন্তু সেগুলো করার মতো পছন্দসই হচ্ছে না। সো আমি আবারও এই চাতক পাখির মতো অপেক্ষায় আছি। থিয়েটার করছি এবং টুগেদার উইকেন্ড যে আমাদের যে থিয়েটার গ্রুপটা আছে, যেখানে আমি বললাম যে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করি, সো আপাতত আমি একদম থিয়েটারেই মনোনিবেশ করছি, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছি এবং বেশ কয়েকটা স্ক্রিপ্ট পড়ছি। হয়তো বা সিনেমা করব, আর হয়তো বা একটা ওটিটি করব। সবই আলোচনা অবস্থায় আছে। যতক্ষণ না শুট না হয় ততক্ষণ আমি আসলে কোনো কথা বলতে রাজি নেই। ওকে, সো যখন নতুন কাজ আসবে তখন নিশ্চয়ই তোমার সাথে আবারও আড্ডা হবে। তুমি বলছিলে যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদেরকে নিয়ে তুমি কাজ করছো। আমরা দেখি দেখি আমাদের সমাজের অনেকেই কিন্তু ডাউন সিনড্রোমের মানে রয়েছে, তো তাদেরকে নিয়ে কি তোমার কোনো প্ল্যান রয়েছে? কারণ আমি দেখেছি ওরা খুবই মানে অ্যাক্টিভ এবং অবশ্যই আমি অলরেডি একটা কিন্তু থিয়েটার করেছি, হ্যাঁ, যেটা রাজশাহীতে উইথ ডাউন সিনড্রোম এবং স্পেশালি এবল যারা মানে ডেফ এবং ব্লাইন্ড এবং হুইল চেয়ার বাউন্ড, এদের সম্মিলিতভাবে আমাদের একটা 15 মিনিটসের নাটক কিন্তু হয়েছে এবং যেটা আমি এত বছর ধরে অপেক্ষা করছি, একটা শো করতে পেরেছি। আমি চাইছি যে সেটা আমি শো করব, সেটা নিয়ে সিনেমা করব, কিন্তু কোনো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না, কারণ সবাই একই কথাই বলে, এখানে তো কোনো স্টার নেই। কিন্তু তারাই আসলে অনেক বড় স্টার। এই মানসিকতাটা যখন আসবে এবং বড় বড় যারা স্পন্সর আছেন তারা ভাববেন যে আমরা না ভেবে ফেলছি যে এখন কিন্তু দর্শক খুবই স্মার্ট, এখন বিষয়টা কিন্তু এরকম না শুধু স্টারকে দেখতে মানুষ যায়, আপনার গল্পটাই এবং কন্টেন্টটাই কিন্তু স্টার অ্যাকচুয়ালি। তো যখন সেরকম হবে ইনশাল্লাহ আমি ওয়েট করছি যে কেউ যদি আসেন এগিয়ে, আমার কাছে গল্প রেডি আছে, আই ওয়ান্ট টু মেক আ ফিল্ম। ওয়াও, চমৎকার, অনেক অনেক শুভকামনা থাকবে নওশাবা, এবং ভালো কাজের সাথে ভালো মানুষগুলো সবসময় এগিয়ে আসুক, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আবারও নিশ্চয়ই দেখা হবে ডিবিসিতে এবং তোমার কাজ নিয়ে কথা হবে তখন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও প্রিয় তারকা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য ডিবিসির পর্দায় ঠিক একই দিনে এবং একই সময়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।